জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার অনেক আয়োজন আমরা দেখেছি। সামনে পিছনে এর নানান গল্প আছে। সাদা চোখে যা দেখা যায় সেখানে একদল মার্কিনীর জয় জয়কার। সভাপতি যিনি প্রফেসর ইউনূস, তিনি চিহ্নিত আমেরিকান। আলী রিয়াদ, যিনি অনেক বড় একটা ভাষণ দিয়েছেন, নীতি নির্ধারণী ভাষণ, তিনিও সেখানকার। উপস্থাপক যিনি, তিনিও সেখানকার। আমরা অবশ্য ওয়াশিংটনে যার সঙ্গে কথা বলবো, তিনি এখনো মার্কিনী হয়ে উঠতে পারেন নাই, প্রবাসী বাংলাদেশ, আরজু রহমান রুমা। আপনি কিভাবে দেখলেন রুমা এই পুরো বিষয়টা? ধন্যবাদ বাড়ি ভাই এবং যারা আমাদেরকে শুনছেন। অ্যাকচুয়ালি আমার কাছে একেবারেই মানে অর্থহীন একটা বিষয়, যেহেতু এর কোনো লিগ্যাল স্ট্যাটাস নাই আসলে। মানে উনারা যা করছেন বা যা করতে চাইছেন সেটা আমার কাছে আকাশ কুসুম। এবং আমি একটা ফেসবুকে পোস্টও দিয়েছি যে আমরা যখন টিএসসিতে মুড়ি-টুড়ি খেতাম, মুড়ি মাখা, তখন যে ঠোঙাটাকে আমরা খুব ময়লার ঝুড়ি আশেপাশে বের করে সেখানে ফেলে দিতাম, ওরকম একটা ময়লার ঝুড়ির মতো কাগজে পরিণত। মানে দেশের সাধারণ মানুষের কাছে এই সনদটা আসলে এরকমই। এবং তবে আমি একেবারে উপেক্ষা করছি না, কারণ এত সব ষড়যন্ত্রকারীরা এর সঙ্গে যুক্ত। কাজেই আমি নিবিড় পর্যবেক্ষণ করছি। মানে ঘটনাটা তার কি। মনে করেন এই যে মনে করেন আইনগত ভিত্তি নেই, কারণ আগামী সংসদ যদি কোনোদিন এটা দুই তৃতীয়াংশ ভোটে পাস করে, তবে সেটার আইনগত ভিত্তি দাঁড়াবে। না, সেটাই বা আপনি কিভাবে দিবেন? আপনি দেখেন আমাদের যে সংবিধান সেটার তো ৪ টা মানে মূল প্রস্ত বা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। সেই ভিত্তির সাথে কি অ্যাকচুয়ালি যে সনদটা তারা করেছে সেটা সামঞ্জস্যপূর্ণ কিনা? আপনি দেখেন যে সেখানে গণতন্ত্র শব্দটি নেই। হ্যাঁ? সেখানে সাম্য, তারপর আম আরেকটা দিয়েছে হচ্ছে ধর্মীয় স্বাধীনতা, এরকম একটা কিছু আছে। কিন্তু সেখানে যেটা নেই আমাদের মূল সংবিধান, আমাদের যে সংবিধান আসলে মূল না। সাম্য আছে, মানবিক মর্যাদা আছে, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা। স্বাধীনতার সম্প্রীতি। এই শব্দগুলো নেয়া হয়েছে এবং সেগুলো আমাদের আসলে স্বাধীনতার ঘোষণাপত্রেই ছিল। কিন্তু গণতন্ত্র শব্দটি নেই। তাহলে আপনি চিন্তা করছেন যে এরা আসলে কোন পথে দেশটাকে নিয়ে যেতে চাইছে এবং সেটা আদৌ সম্ভব কিনা। আপনি যে এটাকে আ আপনি একটা অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে সংবিধানে যুক্ত করবেন, সেটা আপনি কি করবেন? এটা তো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তারা যেটাকে আসলে আ একটা জিনিসটা বানিয়েছে এবং খুবই ইন্টারেস্টিং। যখন এটা উপস্থাপন করা হয়েছে সিগনেচার করার জন্য, তার আগে কিন্তু বলা হলো যে, এই যে খসড়া এটাই আসলে চূড়ান্ত। এটার আর কোন রকম কোন চেঞ্জ হবে না। কোন এডিট করা হবে না। কিন্তু আমরা দেখলাম যে এর ভেতরে অ্যা বিএনপি নেতা সালাউদ্দিন ফেসবুকে একটা পোস্ট দিলেন এবং সেই পোস্টটাকে আসলে সেটা হচ্ছে এই মানে বিচারিক প্রক্রিয়া। এই যে বিএনপি বলেন, জামাত বলেন বা এনসিপি বলেন, যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে জুলাই, আগস্টে পরবর্তী সময়ে যে পুলিশ হত্যাকাণ্ড ঘটিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে মেরেছে, অ্যা হত্যা করেছে আরকি। তো এটার যেন কোনো বিচার না হয়, সেটা নিয়ে উনি একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে। পরবর্তীতে একদম জাস্ট আগ মুহূর্তে সেটাকে আবার এড করে দেয়া হয়েছে, এরকম। আবার আরো ইন্টারেস্টিং যে যারাই আসলে এই হত্যাকাণ্ডের আমরা উম মানে হত্যাকারী হিসেবে সামনে যাদেরকে দেখতে পেয়েছি বা এখন পর্যন্ত যাদেরকে আমরা চিহ্নিত একদম এনসিপির যারা, যাদের জন্য আসলে অ্যামেন্ডমেন্টস টা তারাই কিন্তু আবার সিগনেচার করে নাই। হ্যাঁ, আবার আ যারা জুলাই জঙ্গি, এরা যাদেরকে জুলাই যোদ্ধা বলে, তারা দেখলাম যে আবার আন্দোলন করছে। আন্দোলন করে একজনের হাত খুলে গেছে। আ মানে এটা অবশ্য আমার কাছে পুরোটাই সাজানো মনে হয়েছে। বা এই যে এনসিপি সিগনেচার করেনি, এটাকেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে সাজানো। এনসিপি কে সিগনেচার না করিয়ে তাদেরকে বাইরে রেখে এই অজুহাতে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে নির্বাচনটা যেন না হয়। দেখবেন যে আরো অনেক কিছু ঘটাবে। কারণ মোহাম্মদ ইউনূস এত মানে আপনি ছেঁচড়াটে। একেবারে রুমের টু দ্য পয়েন্টে এসেছেন, টু দ্য পয়েন্টে। প্রথমে মনে করেন সংবিধান। যারা সংবিধানের নামে শপথ নিয়েছিল, তারা প্রথম দিন থেকে সংবিধান মানেন না তারা। হ্যাঁ, হ্যাঁ।
সংবিধানের মাধ্যমে তারা শপথ নিয়েছে সংবিধানটাকে সমুন্নত রাখতে, এবং এখন তারা কি করতে চাইছে যে মানে বললাম না একটা জগা খিচুড়ি, এবং সেটাকে আসলে আমাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। এর ভিতর দিয়ে তো তারা এভাবে কিন্তু এসে গেছে, আমরা বুঝেছি বা একদম লাস্ট টাইমে বুঝেছি, প্রথম দিকে কিন্তু খেয়াল করিনি। 18 সালে যখন একটা আন্দোলন করলো, তার আগে নিরাপদ সড়ক আন্দোলন, তখনও কিন্তু এতটা নোটিস আসলে আমরা করি নাই যে এগুলো সবই আসলে পাতানো খেলা ছিল, এবং সেটার পরিণতি কিন্তু আমাদের 24 জুলাই আগস্টে ঘটেছে। তো আমাদের চতুর একটা মানুষ রুমা, শেখ হাসিনা যখন তার কথা বলতেন, বাংলাদেশের খুব কম মানুষ কিন্তু বিশ্বাস করতো, মনে করতো উনি মনে ক্ষমতার জন্য এগুলো বলে। উনি কিন্তু তাকে চিনতে পেরেছিলেন বহু আগে। বাড়ি ভাই জাস্ট একটা বিষয় চিন্তা করেন যে উনি তো অবৈধ দখলদার, মানে উনি যে 106 ধারার কথা বলেন বা মানে প্রধান বিচারপতি সিগনেচার কিভাবে করলেন, তিনি তখন ক্যান্টনমেন্টে ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কোনো স্বাক্ষর, পদত্যাগের স্বাক্ষর আমরা কখনো এক পর্যন্ত দেখি নাই। সবকিছু মিলে আমরা বুঝতে পারছি যে এটা আসলে আমরা দেখি নাই, ওনারও আমাদেরকে দেখাতে পারেন নাই, দেখান নাই। হ্যাঁ, মানে কেউ দেখে নাই, আসলে কেউ দেখে, ওনারাও দেখেন নাই, আমরাও দেখি নাই। তো সেই জায়গা থেকে দখল তো করেছেন, নিজেকে প্রধান উপদেষ্টার চেয়ারে বসিয়েছেন, এবং নিজেকে প্রধান উপদেষ্টা হিসেবে বিভিন্ন দেশে যে সফর করছেন, 14টা দেশ সফর হয়ে গেছে, সেটা কোনো কারণ থাকুক বা না থাকুক, যেই তাকে দাওয়াত দেখ, সেটা মন্ত্রী পর্যায়ের হোক, সেটা আমাদের অ্যাম্বাসেডর পর্যায়ে হোক, সেটা আমাদের যে কোনো পর্যায়ে হোক, উনি যে হাজির। দাওয়াত দেয় তো দাওয়াত ম্যানেজ করে সে। হ্যাঁ হ্যাঁ, ম্যানেজ করে, রাইট। বাট কি অদ্ভুত যে উনি জনশক্তি রপ্তানির ব্যবসায় নেমে গেল, আদম পাচার। যে আদম কালকের বক্তৃতায় তিনি জনশক্তির বিজ্ঞাপন করেছেন, যে লোকজন খালি চিঠি লিখছে, লোক দাও লোক দাও, মানে যেখানে আমাদের জনশক্তি সব পদগুলো বন্ধ হয়ে যাচ্ছে। রুমিনের একটা বক্তব্য শুনেছিলাম টক শোতে, যেটা নিয়ে আসলে খুব কেউ কেউ মানে তর্ক বিতর্কের জন্ম দিয়েছিল হাসনাতকে নিয়ে, সেটা হচ্ছে ফকিন্নি। আমি অ্যাকচুয়ালি মোহাম্মদ ইউনূসের যে ফকিন্নি, আমি এর চেয়ে বড় ফকিন্নি কিন্তু আমার আর চোখে পড়ে না। মানে কত বড় মানে লোভী এবং কি পরিমাণ নির্লজ্জ বেহায়া, যে যতগুলো ব্যবসা সে গরিবী থাকলেই তার ব্যবসা, গরিবী বলাই তার ব্যবসা কিন্তু, মানে এবং গরিব শোষণ, মানে এত টাকার লোভী এবং এত নেশা হয়ে গেছে ওনার। ওনাকে 50 বছর ক্ষমতা রাখার কথা বলেছে, হ্যাঁ, সেটা আবার সেবার খুব গর্ব ভরে বলছে। তো 50 বছর উনি কিভাবে ক্ষমতা থাকবেন? আমাদের তো মেয়াদ হচ্ছে 5 বছর করে, যদি ইলেকশনের মাধ্যমে উনি আসেন, আর উনি অনির্বাচিত অবস্থায় 50 বছর ক্ষমতায় কেউ যদি ওনাকে রাখতে চেয়েও থাকে, জানি না কে রাখতে চেয়েছেন, উনি সে নাম ঠিকানা প্রকাশ করুক, এবং আমরা আজ পর্যন্ত শুনি নাই। আপনি কি শুনেছেন কখনো? সেটা বা উনিও বলেন নাই, বা উনিও সাথে সাথে বলতেন যে 50 বছরের কথা বলেছে, উনি তার সাথে সাথে তাকে বলেছেন 50 বছর থাকা যায় না, উনিটাও বলেন নাই। গর্বের সাথে আবার সেটা সে বলছেন, তাই না? এবং কালকের যে এত ঘটনাগুলা আপনি বললেন না, আপনার খুব সাজানো মনে হয়েছে। আমরা যে এখন যতটা খোঁজ পাচ্ছি, আসলে পুরো জিনিসটা সাজানো ছিল। অনুষ্ঠান যেটা না হয়, অনুষ্ঠানটা যদি পণ্ড হয়ে যায়, নানা আয়োজন ছিল সেটা, বিএনপি চালাকি করে পুরো অনুষ্ঠানটা ধরে রেখেছে। বিএনপি এখানে কি লাভ হলো আমি সেটা জানি না। বিএনপি লাভ হচ্ছে, বলা হচ্ছে যেটা বিএনপি যেকোনো ভাবে এই পর্বটা পার করে একটা ইলেকশন চায়। বিএনপি শুধু একটা ইলেকশন চায়, আর যারা ইলেকশন চায় না তারা ইউনূসের সাথে আছে সবাই। আচ্ছা, এখন এখানে একটা বিষয় দেখেন, বিএনপি যদি ইলেকশন চায়, বিএনপি কিন্তু এখানে সিগনেটরি, সে কিন্তু সিগনেচার করেছে। আমাদের নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে 52টা, তাই না? আচ্ছা, নির্বাচন কমিশনে তো সেখানে আমরা জানতাম যে 30টা তার মধ্যে এখানে থাকবে, এরকম। সর্বশেষ আমরা দেখলাম যে 25টা, তার মধ্যে বিএনপি জামাত বাদে বাকি সবই তো নাম সর্বস্ব রাজনৈতিক দল, তারা এখানে স্বাক্ষর করেছে। সে 25টার মধ্যে আবার 18 জন হচ্ছে, 18টা রাজনৈতিক দল হচ্ছে যারা নির্বাচন কমিশনে নিবন্ধিত। দেখেন অবস্থা, তাহলে পার্সেন্টেজটা দেখেন। এবং তাদের অনেকের নামও আমি কখনো শুনি নাই, মানে পড়লাম এই যে এই সুবাদে আসলে পড়ে দেখলাম।
তো সেখানে তারা যারা সিগনেচার করেছে, এই যে ধরেন মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস সম্পূর্ণ, এবং এই যে গণতন্ত্র নেই এর ভেতরে, তারপরে আমাদের জাতীয়তাবাদ নিয়ে যে কথাটা লিখেছে, যে একটা হচ্ছে যে এরা আসলে আমাদের যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য এটাকে কি অস্বীকার করতে চাইছে কিনা, মানে আমার আপনার ত্বকের রং, আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে ভাষা, আমাকে যে সহজেই আরেকটা জাতি থেকে আলাদা করে দেয়া যায়, এবং সে আলাদা করার যে আমার যে বৈশিষ্ট্যের কারণে সেগুলোকে সম্পূর্ণ অস্বীকার করে একটা মানে বাংলাদেশি, এবং সেখানে সবাইকে ইকুয়াল করার একটা অপচেষ্টা, মানে অপচেষ্টা বলবো না, এটা আসলে কি করতে চাইছেন এটা আমার কাছেও মানে ঠিক বোধগম্য না। মানে আমার কাছে মনে হচ্ছে ঠেকা দেয় না, ঠেকা দেয়া বুঝেন তো, ঠেকা দেয়া, তারা নিজেরাও স্পষ্ট না, তারা নিজেরাও স্পষ্ট না কিন্তু। রাইট, তারা জানে যে এটা আসলে কিছুই না, এটা নিয়ে কদিন একটু মানুষ ব্যস্ত থাকুক, এটা নিয়ে যদি একটা আন্দোলন দাঙ্গা বাঁধানো যায়, যেটা শুরু করেছে এনসিপি কে দিয়ে, এবং এটা তো জীবনও, এটা যেমন ধরেন কেউ কেউ বলছিল যে গণভোটের মাধ্যমে এটাকে পাশ করানো হবে, তো গণভোটটা আপনি কিভাবে করবেন? গণভোট এই মুহূর্তে আমার সংবিধানে নেই, পঞ্চম সংশোধনী তো বাতিল করে দেওয়া হয়েছে। আচ্ছা, পঞ্চম সংশোধনী, তাহলে কি গণভোট হতে আপনার কি করতে হবে? আবার পার্লামেন্ট লাগবে। পার্লামেন্টেও যদি আপনি গণভোট আবার আনতে চান, তাহলে কিন্তু আরেকটা সমস্যা আছে, কারণ আমাদের সর্বোচ্চ যে আদালত সুপ্রিম কোর্টে এটাকে বাতিল করেছে। কাজে আপনি চাইলে আবার সেই সুপ্রিম কোর্টের কাছে যাইতে হবে, মানে নানা ধরনের প্যাচ। আমি তো মানে আইনের ছাত্রী না, কিন্তু এটুকুন তো বোঝা যাচ্ছে যে সংবিধানটা তো আমরা পড়েছি। মানে এই যে হঠাৎ করে যে এনসিপি বলে বসলো যে এটা আইনগত একটা ইয়া লাগবে, তারপর তারা আসবে সেখানে। আইনগত ব্যাপারটা আপনি দেখেন, আইনগত ব্যাপারটা যদি মনে রাখেন, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে যদি আমরা আসতে চাই, রাষ্ট্রপতি অধ্যাদেশ রাষ্ট্রপতির সাথে কোনো সম্পর্ক নাই, তার সাথে মুখ দেখা দেনে কথা বন্ধ, রাষ্ট্রপতির কোনো স্টাফ নাই। বঙ্গভবনে এমন একটা অবস্থা, বঙ্গভবন একটা কবরস্থানের মতো। বঙ্গভবনের রাষ্ট্রপতির নানা লোকজন ছাঁটাই করতে করতে এমন একটা করেছে, কোনো স্টাফ নেই তার এখানে। রাষ্ট্রপতি প্রতিদিনের অ্যাপ্রোচ হচ্ছে রাষ্ট্রপতি রাগ করে চলে যাবেন, রাগ করে চলে যাবেন। রাষ্ট্রপতি ঘনিষ্ঠ একটা সূত্র একদিন আমাদেরকে বলেছে প্রতিদিন তারা সেই চেষ্টাটা করে রাষ্ট্রপতি রাগ করেন না, এটাই তার সমস্যা। না, এবং রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমেও যদি কিছু করতে চান, সেটাও তো পার্মানেন্ট না, সেটাও তো পার্লামেন্টে গিয়ে করতে হবে। আইন করতে হলে আপনার পার্লামেন্টের সেই সমর্থনটা লাগবে, তো সেই জায়গাতেই তো আমরা যাচ্ছি না। মানে তাইরে নাইরে না করে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার একটা ওয়ে। কিন্তু আপনি যে প্রসঙ্গটা তুললেন যে অনিবন্ধিত এতগুলা দল, বিএনপির খেলাটা অনেকে তাই মনে করছে যে এটা মনে করেন গত নির্বাচনের সময়, গত নির্বাচনের জামাতের নিবন্ধন ছিল না, জামাতের নিবন্ধন, কিন্তু জামাতকে কিন্তু বিএনপি 30টা আসন দিয়েছিল, তারা ধানের শেষে ইলেকশন করছিল। ঠিক এমন ভাবে এই যে জুনায়েদ সাকি, সাইফুল হক, এই সমস্ত লোকগুলাকে বিএনপি এখানে সংখ্যা দেখানোর জন্য এমন ভাবে নিয়ে এসেছে যে আমরা তোমাকে একটা আসন দেব, তুমি আসো, এবং এই বাঞ্ছারামপুরে জুনায়েদ সাকিকে দিবে, এই কথাটা মনে মনে তারা চিন্তা করেছে। বাঞ্ছারামপুরে জুনায়েদ সাকির বিরুদ্ধে মিছিল হয়েছে, আমার এটা অবশ্য জানা। তো সাকিব ভাইয়ের সাথে তো আসলে টক শো করেছি প্রচুর, কথা বলতে পারেন, কিন্তু তার জনসমর্থন কত আছেন বা তার আসলে রাজনৈতিক দলের নামটা আমি মুখস্থ নেই, আমি বলতে পারবো না সেই দলে কে সেক্রেটারি, আর কেউ আছেন বলতে পারি না। গণসংহতি আন্দোলন আর কেউ আছেন কিন্তু ভাই, একটা প্রসঙ্গ কিন্তু আনতে হবে, সেটা হচ্ছে ইউনূসের কত বড় উদ্ধত্ত। সে বলেছে যে এখানে সাইন যারা করেছে, সাইন করে তারা সভ্য হয়েছে, তাই না? আগে বর্বর ছিল। সে কিন্তু পুরো আমাদের জাতিটাকে, পুরো বাঙালি জাতিকে, সমস্ত বাংলাদেশিকে সে কিন্তু বর্বর বলল। সাইন ওখানে কয়জন করেছে? তাহলে বাকি প্রত্যেকে কিন্তু বর্বর। দেখেন যে সরকারি কর্মকর্তারা রয়েছেন সারা বাংলাদেশে, তারা সবাই বর্বর, যারা সাইন করছে না সবাই তাহলে বর্বর, অসভ্য। এবং এই ধরনের অসম্মানজনক উক্তি সে কিন্তু এই প্রথমবার করেনি। লন্ডনে যখন গেল মনে নেই, তখন বলেছিল না যে আমরা ভোট টাকার বিনিময়ে, এবং তাদের সে স্বাধীন মতামত প্রকাশ করার ক্ষমতা নেই। তো কত বড় স্পর্ধা
আমাদের দেশে ট্যাক্স দেয় না, আমাদের ট্যাক্সের টাকায় সে সারা পৃথিবী টই 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 করে ঘুরে বেড়াচ্ছে, প্রমোদ ভ্রমণ করে বেড়াচ্ছে, এবং সে যখন তখন আমাদেরকে এরকম অসম্মান করছে। মানে এটাতে বুঝেন যে মানে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং এই বর্বরদেরকে রক্ত শোষণ করে সে কিন্তু বর্বর বলার কারণটা আছে। সে কেন বর্বর বলছে? সে কেন বলছে যে আমরা ভোটে টাকার বিনিময়ে ভোট দিই? সে কেন বলছে যে আমরা বাংলাদেশিরা আমাদের কোনো বোধ নেই? কারণটা হচ্ছে সে খুব সহজে শোষণ করতে পারছে। সে মনে করছে যে সে এত সহজে সবাইকে বোকা বানিয়ে গরিবের টাকা শুষে সে এত ধনী হয়ে গিয়েছে এত অল্প সময়ের ভেতরে, যার ফলে তার চোখে কিন্তু আমরা বর্বর। আপনি চিন্তা করেন কত বড় স্পর্ধা। এবং আমাদের বাঙালি জাতির যে হাজার বছরের সে পুরনো ইতিহাস, আমাদের যে সে সভ্যতার পুরনো ইতিহাস, সেটা কি সে জানে না? নাকি নিজের যে বর্বরতা বা নিজের যে বর্বর চারধার সেটাকে সে পুরো বাঙালি জাতির সাথে জেনারেলাইজ করে ফেলছে? এবং এটার কিন্তু একটা কঠিন জবাব বাংলাদেশিদের পক্ষ থেকে দেওয়া উচিত যে এত বড় স্পর্ধা সে কি করে পায়। এবং বাংলাদেশিদের যেখানে সে যাবে, বাংলাদেশের যেখানেই সে যাবে, সারা পৃথিবীতে যত বাঙালি আছে, শুধুমাত্র বাংলাদেশি বাঙালি না, আমাদের পাশের দেশ ভারতেও কিন্তু বাঙালি আছে, তাদেরকে কিন্তু মানে ওনাকে এই মানে প্রতিরোধ প্রতিবাদ আসলে করা উচিত এই বিষয়টা নিয়ে। এবং ইটালিতে গিয়ে সর্বশেষ যে কথাটা বলার চেষ্টা করেছেন, বাংলাদেশিরা অবৈধভাবে বিদেশে যায়। মানে দেখেন সবগুলো কিন্তু নেগেটিভ। ওটা কেন বলছে? ওটা তার যাতে তুমি তার যে জনশক্তির রপ্তানির ব্যবসা গ্রামীণ, সেটার সে ব্যবসার প্রসারটা বাড়ানোর জন্য। এবং দেখেন যে কান্ট্রিতেই যাচ্ছে, যেখানে সে যাচ্ছে, কোনো না কোনো ভাবে সে বাংলাদেশিদেরকে কিন্তু অসম্মান করছে, ছোট করছে, অপমান করছে। এবং এই লোকটার সাথে ওই স্টেজে তখন জামাত শিবির দাঁড়ানো, ওই স্টেজে তখন বিএনপি দাঁড়ানো, আর অন্যান্য যে নাম সর্বস্ব রাজনৈতিক দল সেখানেও কিন্তু একজন দুজন প্রতিনিধিরা ছিলেন, প্রত্যেকে চুপ করে রইলেন, কেউ কিছু বললেন না। তার মানে কি বিএনপিও স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ বাংলাদেশের মানুষ তাহলে অসভ্য? তাহলে কি জামাত শিবিরও স্বীকার করে নিচ্ছে বাংলাদেশের মানুষ তাহলে অসভ্য এবং মানে আমরা বর্বর? তাহলে নাহলে ওনারা প্রতিবাদ করলেন না কেন সেখানে? মানে সব সময় সবকিছু 54 বছর বলে আসছে, 54 বছর বাংলাদেশে কিছু হয় নাই। 54 বছরে যে বাংলাদেশের অর্জনগুলা, বাংলাদেশের ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে এত আন্দোলন সংগ্রাম, কোনো কিছুই নাই সেখানে। সেখানে 26শে মার্চের কথা নাই, সেখানে 7ই মার্চের কথা নাই। আমাদের আমাদের মানে ইতিহাস তো একেবারে কিছুই নাই, এবং করে দেখবেন কারণ নাম উচ্চারণ করে নাই। মানে মনে হচ্ছে কি গায়েবী, মানে আসমান থেকে স্বাধীনতা সে একদম টপ করে নিচে পড়েছে, আর আমরা বাংলাদেশের মানুষ সেটাকে গ্রহণ করেছি। এখানে কিন্তু না, কারো তরল বিএনপি যেটা বোঝার চেষ্টা করলো না, তারও তো অনেক জায়গায় তার কন্ট্রিবিউশন আছে, তার দলের লোকজনের। একটা মাত্র দলের কোন কন্ট্রিবিউশন নেই, সেটা হচ্ছে জামাত ইসলামী। না, তবে জামাত ইসলামী বিএনপির কেউ কেউ প্রতিবাদ কিন্তু করেছে, আমরা দেখছি। এবং এখানে আমাদের একটু মনে হচ্ছে যে এই যে বিএনপি এত বড় একটা দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী একটা সনদে তারা যে সিগনেচার করলেন, তারা কি তাদের দলের ভেতরে এরকম কোনো আলোচনা করে নিয়েছিলেন কিনা? দলে তো অসংখ্য নেতাকর্মী আছে, সেখানে মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন আছে, প্রগতিশীল লোকজন আছে, তারা আসলে এখানে সমর্থন দিয়েছে কিনা। হ্যাঁ, জামাতের যে তাদের যে রাজনৈতিক এজেন্ডা তার সাথে কিন্তু এটা যায়, মানে এই জুলাই সনদটা। সো তারা ঠান্ডা থাকবে বা চুপ থাকবে বা সাইন করবে, এটা খুবই স্বাভাবিক, এটাতে অবাক হইনি। কিন্তু তাদেরকেও রাজনীতি যদি বাংলাদেশে করতে চান এবং বাংলাদেশের মানুষ বর্বর অসভ্য এই কথা স্বীকার নিয়ে, তাহলে বাংলাদেশের মানুষ মানে আপনাকে কিভাবে আসলে একসেপ্ট করবে? আপনি আমাকে বর্বর বলছেন, আপনি আমাকে অসভ্য বলছেন, আর আমি আপনাকে একসেপ্ট করব, আমি আপনাকে সাপোর্ট দিব? কারণ ওনাদের সামনে বলা এবং ওনারা চুপ করে থাকার মানেটা কি? তাদের সবারই সেখানে সমর্থন ছিল। আপনি একটা জিনিস খেয়াল করেন, বিএনপির মহাসচিব হচ্ছে মির্জা ফখরুল। পুরা কর্মকাণ্ডে কিন্তু ফখরুল কিন্তু ডাউন প্লেতে আছে, সালাউদ্দিন সবকিছু। কত ফখরুলের প্রতি কোন ধরনের অনাস্থা কাজ করে, তো ফখরুলকে আগামী সালাউদ্দিনকে আগামীতে মহাসচিব করা হতে পারে, এটা কিন্তু স্টেজ রিহার্সেল কিনা সেটা কিন্তু সামনে সামনে আসবে আপনি সামনে। কি একটা টুইটারে মানে এক্স হ্যান্ডেলের পোস্ট দেখেছেন কিনা? সেটা হচ্ছে ওই যে পিনাকি ভট্টাচার্যের একটা পোস্ট দেখলাম।
সেখানে সে মির্জা ফখরুলকে নিয়ে, সে মূলত মির্জা ফখরুলের যে মেয়ের জামাতা, সান ইন ল, অস্ট্রেলিয়া থাকেন, তাকে নিয়ে প্রথমে শুরু করেছেন যে সে জামাতা কোটায় বিএনপিতে ঢুকেছে, এবং মির্জা ফখরুলের বোনের হাজবেন্ড জেনারেল মাহবুব, তার কথা বলা হচ্ছে যে সে কিভাবে বিএনপির সাথে ষড়যন্ত্র করেছিল। এটা নিয়ে কিন্তু একটা লম্বা পোস্ট সে এক্স হ্যান্ডেলে দিয়েছে। তো মানে ব্যাপকভাবে মির্জা ফখরুলের বিরুদ্ধে এরা একটা জোট, কিন্তু মির্জা ফখরুল এখানে ছিলেন উপস্থিত। এই জন্য আমি বলি, অনেকে বলেন কি যে সে কিছুদিন আগে দেখলাম জিয়া খুঁজে পাচ্ছেন, জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছেন মোহাম্মদ ইউনূসের ভেতরে, উনি যখন নিউ ইয়র্কে আসছেন। আবার এখানে দেখলাম স্টেজে সে ভীষণ ভাবে সাপোর্ট দিচ্ছে আর কি মোহাম্মদ ইউনূস। তো অনেকে বলছেন যে উনাকে তো অনেকে সন্দেহ করছে যে উনি আসলে প্রকৃত বিএনপি কিনা। সো সে 4 হাত পা ছুড়ে সে প্রমাণ দেওয়ার চেষ্টা করছে যে আমি যথেষ্ট, আমি একদম শক্তপোক্ত একজন বিএনপি। আপনার ওই কথা সূত্র ধরে একজন পাঠক এখানে লিখেছেন, নির্বাচন কমিশনের রাজনৈতিক দল আছে 53টি নিবন্ধিত দল, এর মধ্যে 37টি দল নেই এখানে, মানে উপস্থিত ছিলেন না। না, নিবন্ধিত দল 53টি। 53টি দলের মধ্যে 37টা নিবন্ধিত দল এখানে নেই। এখানে মানে জুলাই সনদের এখানে নেই। নেই। হ্যাঁ, আপনি 18 দিয়ে বিয়োগ করেন তাহলে হয়ে যায়। 53 সাথে যদি 18 বিয়োগ দেন, কারণ 18টি হচ্ছে ছিল উপস্থিত যারা নিবন্ধিত। সেনাবাহিনী প্রধানকে আমরা সেখানে সিভিল ড্রেসে দেখলাম, আপনি খেয়াল করেছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, 3 জনই সেনাপ্রধান ছিলেন, নৌপ্রধান ছিলেন, আর হচ্ছে বিমান বাহিনীর প্রধান ছিলেন। তো তাদেরকে যখন দাওয়াত দেওয়া হয়েছে, নিশ্চয়ই ব্যক্তি ওয়াকারকে দাওয়াত দেওয়া হয়নি, নিশ্চয়ই সেনাপ্রধানকে দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু উনি এসেছেন সিভিল ড্রেসে। এটা আসলে এত চট করে মন্তব্য করাটা ঠিক হবে না। ওনারা হয়তো কৌশলগত কারণে যে ওনারা এসেছেন, কিন্তু আসলে সেনাপ্রধান আসেননি, ব্যক্তি ওয়াকারই ওখানে গিয়েছে। সেনাপ্রধান হিসেবে গতকালকে এই অনুষ্ঠানে আসার আগে সেনাবাহিনীর পোশাকে ঠাকুরগাঁয় গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরগাঁ থেকে ঢাকা ফিরে অনুষ্ঠানটা এসেছেন, তখন কিন্তু সেনাবাহিনীর প্রধান হিসেবে যেন আসেন নাই তিনি। হ্যাঁ, এবং তিনজনই সিভিল ড্রেসে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, দেখেছি, খেয়াল করেছি। তো এখানে ওনারা হয়তো মানে এখন ওনাদের আসলে ভূমিকাটা খুব পজিটিভ তো লাগছে না আমাদের। এই সেনাপ্রধানের কাছে আমরা ওনাকে বিশ্বাস করেছিলাম, উনি বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলেন 5ই আগস্ট, এবং আমরা আসলে আস্থাও রেখেছিলাম। এবং তারপর দেখলাম যে বাংলাদেশের মানুষ কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ওনাদের চোখের সামনে। ওনারা ঠায় দাঁড়িয়ে আছে, আমাদের 32 নম্বর, আমাদের স্বাধীনতার ইতিহাসের আতুরঘর, আমাদের ইতিহাসের স্মারক, মুক্তিযুদ্ধের স্মারক, সেই 32 নম্বর ওনাদের সামনে কিন্তু বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর আমার জেলা গোপালগঞ্জে কি করা হয়েছে আপনি দেখেছেন, গুলি করার পরে পাড়িয়ে পাড়িয়ে মারা হয়েছে। হ্যাঁ, তো ওনারা এটার জন্য কি করেছেন আমরা আসলে জানি না, আমাদের দৃশ্যমান কোনো বিচার ব্যবস্থা, এবং কি করেছেন এখন সর্বশেষ ওনাদেরকেই এটা নিয়ে দেখেন একটা ধোঁয়াশা। ওনারা সিভিল আইনে সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করলেন। আচ্ছা, তারপর কি করলো? আমরা দেখলাম যে সেনাবাহিনী তাদেরকে সেনা হেফাজতে নিয়েছে একটা আলাদা একটা ঘরের মধ্যে। সেটা কি সাবজেল ঘোষণা করা হয়েছে? আচ্ছা, যদি সাবজেল ঘোষণা করা হয়ে থাকে, তাহলে আপনাকে কি গ্রেফতারের কতক্ষণ পরে আপনাকে আদালতে হাজির করার কথা, তাই না? সেরকম কোনো কিছু দেখছি না। সো এটা নিয়েও কিন্তু দেখেন সিভিল আইনে 24 ঘন্টার মধ্যে, আর মিলিটারি আইনে 48 ঘন্টার মধ্যে। আসলে ওনাদেরকে কোন আইনে তাহলে গ্রেফতার করা হয়েছে? ওদিকে কোনটাই কিন্তু নাই, 24 ঘন্টার মধ্যে না 48 ঘন্টার মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করে ফেলেছে তো সিভিল আইন। আপনার আদালত অলরেডি গ্রেফতারি পরোয়ানা জারি করে ফেলেছে। আপনি তো এটা তো এখন পর্যন্ত মানে আপনি ডিলিট করেননি। আর সেনাবাহিনী কি করছে? বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, তাদেরকে এটা কোনো পরোয়াও করছে না। মানে ব্যাপারটা কিরকম, তারা পরোয়া করছেন, এবং এই সাইটটা কিন্তু এখন চুপ, এটা নিয়ে কোনো এখন পর্যন্ত আর কথা বলছে না। এর মধ্যে চলে আসলো আবার এই যে সনদ টনদ কি সব মুড়িমুড়কি, মানে কোনোভাবেই মানে একেবারে লেজে গোবরে সময়টাকে পাস করা আমার কাছে মনে হচ্ছে। আগামী সপ্তাহটা রুমা অনেক ঘটনার সামনে,
সেনাবাহিনীর বিষয়টা তো আছেই, 22 তারিখের মধ্যে তাদেরকে আদালতে হাজির করার কথা। 21-22 তারিখে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের একটা সিদ্ধান্ত আসার কথা উচ্চ আদালতে। না 21-22 তারিখে, আচ্ছা ওটা আমি দেখতে হবে, ওটা নিয়ে আমরা তাহলে পরে কথা বলি, কারণ আসুক ওখানে কি হয় কি কথা বলে। আর একটা বিষয় কি আপনি লক্ষ্য করেছেন বাড়ি ভাই, এই যে জুলাই সনদ আমরা ব্যাপক বিজ্ঞাপন দেখলাম যে সবাই যেন একদম টেলিভিশনের সামনে বসে থাকে, এমন মাহেন্দ্র খন একদম আমরা বর্বর থেকে সভ্য হয়ে যাব, তাই না? ওই মুহূর্তে বর্বর থেকে সভ্য হওয়ার সময় তাহলে সবাই তো ওখানে অ্যাটেনশন দিবে এরকম অবস্থা, কিন্তু আমরা দেখেছি যে এদেরই, এবং সেটা শুনেছি মোহাম্মদ ইউনূসের অর্থায়নে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম। একটা হচ্ছে শ্রমিক, যে আপনার এনসিপির আবার শ্রমিক সংগঠন ওদিন আবার হলো, হ্যাঁ লঞ্চ হলো, রাইট। তারপর আরেকটা জন্য কি প্রোগ্রাম ছিল, তো যে এনসিপি ক্ষমতা এনেছে মোহাম্মদ ইউনূসকে, যেটা ইউনূসের নিজের মুখের কথা, তারা আবার সেখানে উপস্থিত হলেন না, তারা আবার একটা ডিফারেন্ট প্রোগ্রাম করলেন। এবং আমি কিন্তু খুব দায়িত্বশীল একটা সূত্র থেকে জানি যে এদেরকে টাকাও দিয়েছে ইউনূস, এবং শুধু এই টাকা না, আগামী কয়েকদিনে বেশ কিছু মানে খারাপ ঘটনা ঘটবে, ভাঙচুরের ঘটনা ঘটবে, আন্দোলন করবে, বিভিন্ন দূতাবাস আরেকটু নজরদারি বাড়ানো উচিত, সেখানেও নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার একটা আশঙ্কা আছে, এবং এগুলো সবই ইউনূস করাবে বা করাচ্ছে তার এই ছাত্র বন্ধুদেরকে দিয়ে। একটাই উদ্দেশ্য, যেন নির্বাচনটা কোনোভাবেই ফেব্রুয়ারিতে না হয় আর কি, নির্বাচনটা পিছিয়ে যায়। তিনি তো অলরেডি 50 বছরের কথা বলে ফেলেছেন। এর মাঝে ট্রাইব্যুনাল যে আওয়াজগুলা দিচ্ছে, তাও পরিস্থিতি উত্তপ্ত করে আওয়াজ। 1400 বার শেখ হাসিনার ফাঁসি চায় তাজুল। এই তাজুল উনি হচ্ছে এর আগে যে মানে প্রকৃত যে আইসিটি, মানে সে ইন্টারন্যাশনাল, সেখানে সে হচ্ছে জামাত শিবিরের আইনজীবী, রাইট? এবং এই আইসিটি আদালতে সে আবার রাষ্ট্রপক্ষের আইনজীবী, এবং অনেক কেস, জামাত শিবিরের অনেক কেস কিন্তু এখনো ডিসমিস হয়নি, বাকি আছে। এখানে তার রোলটা কি? আর ওনারা কি করলেন, ওনারা মানে এই যে আইসিটি আদালতটা, এটা তো যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য আসলে তৈরি করা হয়েছিল, আইনটাই তো 1973 সালে সেই আইনটাই। ওনারা সেই জায়গায় বাংলাদেশে ঘটেছে জুলাই ষড়যন্ত্র, সে জুলাই ষড়যন্ত্রে তাদেরকে ইচ্ছে মতন নাম ধাম দিয়ে এক একজনের নামে 500, 600, 700, 800 ইচ্ছা মতন মানে কি পরিমাণ কেস দিয়ে দিয়ে একটা ক্যাঙ্গারু কোর্ট বসিয়েছেন, এবং সেই ক্যাঙ্গারু কোর্টের যে আসামি পক্ষের আইনজীবী সেটাও তাদের সেট করে দেয়া, এবং সেই ক্যাঙ্গারু কোর্টে প্রেজেন্ট মানে যারা উপস্থিত হয়েছেন, উপস্থিত হওয়ার সময় কিন্তু বেধড়ক মারপিটেরও শিকার হয়েছেন। মানে যা মন চায়, দেখেন না, এই সংবিধানটাই তারা ইচ্ছে মতন, মনে হচ্ছে বাংলাদেশে কোনো সংবিধান নাই। আপনি জুলাই সনদ নিয়ে এই আদালতটাও কিন্তু আগামী সংসদে পাস করাতে হবে। এই আদালতে যত কিছু, এই আদালতে যদি কোনো রায় হয়, দেখেন বাড়ি ভাই, এই আদালতে যদি কোনো রায় হয় এবং রায় যদি ওনারা কাউকে ফাঁসি দেন, নেক্সট সংসদ মানে সংসদে যদি এটা সমস্ত অবৈধ ঘোষণা হয়, মানে এটা যদি মানে এই যে অধ্যাদেশটা যদি পাশ না হয়, তাহলে তো যত রায় হয়েছে, যা কিছু কার্যক্রম হয়েছে সবকিছু অবৈধ। আপনি এই জীবনটা ফেরত দিবেন কিভাবে? এই যে যাদেরকে জেল খাটাচ্ছে, জেলের মধ্যে বিনা চিকিৎসায় মেরে ফেলছেন, তাদেরকে আপনি কিভাবে ফেরত দিবেন? আপনি তো ইউনূসকে 1000 বার ফাঁসি দিলেও তো আপনি এটা ফেরত দিতে পারবেন না। আপনি তাজুলকে যদি 1000 বার ফাঁসি দেন, এবং আজকে যারা এর সঙ্গে যুক্ত হয়েছে তারা প্রত্যেকে জানে এই যে দায় মুক্তির বিষয়টা আসলো কেন। আপনি আবার চেঞ্জ করে আবার সে দায় মুক্তি নিয়ে আসলেন না পঞ্চম এদের এটা 5 নম্বর প্যারায়। সেখানে কারণটা হচ্ছে এরা প্রত্যেকেই খুনি, এরা জানে এদের প্রত্যেকের সামনে কিন্তু একটা ফাঁসির দড়ি ঝুলছে। সেই ফাঁসির দড়ির ভয়ে মানে কি করবে এরকম একটা অবস্থা। এই যে নির্বাচনটাকে যে না করার যে একটা প্রবণতা, এটা কিন্তু সেই ফাঁসির ভয়। কারণ ওনারা দেখেছে, প্রথম দিকে ভেবেছিল যে দেশের বাইরে যে মনে হয় লুকাতে পারবে, এখন দেখে যে দেশের বাইরে যেখানেই যায় সেখানে থাকার পরেও ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হয়। বাঙালি আছে,
হ্যাঁ, ১ দিন ২ দিনের জন্য যে হোটেলে আপনি লুকায় থাকতে পারছেন, ৪-৫ দিন লুকায় থাকতে পারছেন। আপনি যখন যান বাঁচানোর জন্য কোন একটা দেশে আশ্রয় যাবেন, তখন আপনি কতদিন ঘরের মধ্যে লুকিয়ে থাকবেন? এখন তো পুলিশ এসেছে, তখন তো পুলিশ থাকবে না, এখন তো হ্যাঁ, সিকিউরিটি আছে সাথে, একদম। তখন তো কেউ থাকবে না। তো বিদেশে দূরের কথা, আপনি বাংলাদেশে কোথায় থাকতে পারবেন? আপনাদেরকে তো আমাদেরকে কারো কিছু করতে হবে না। আপনাকে তো যে পরিস্থিতি তৈরি করেছেন, বাংলাদেশের মানুষ যদি বর্বর হয়, আমরা তো বর্বর। তো বর্বররা সে একটু বর্বর আচরণ করে দেবে না? তারা তারা এমন ইউনূসের একটা করেনি, দুঃশাসন আরে ভাই তৈরি তারা তো করেছে। ইউনূস করেনি। ইউনূসের ভাষায় তারা সবাই হচ্ছে বর্বর। তাই না? তো সে বর্বররা একটু বর্বরোচিত আচরণ করবে না? এমন দুঃশাসন তৈরি করেছে, কারো কোনো আইন যেমন নাই, কারো পরিবার গুলো কিন্তু দেশের নিরাপদ নাই এখন। এবং গণেশ উল্টে যাবার পর ঠিক একই পরিস্থিতি হবে, তারা যে পথ দেখিয়েছে তাতে পরিবারের নিরাপত্তা বড় হয়ে দাঁড়াবে। তো না, এবং এই যে আরেকটা বিষয় যেটা আমি বোধহয় আপনার সাথে প্রোগ্রামে বলেছি, এই যে আর্মি যদি বিষয়টাকে হজম করে ফেলে, আর্মির আসলে গতিবিধি বোঝা যাচ্ছে না, তাহলে আর্মি কিন্তু পথ দেখিয়ে দিচ্ছে। পথ দেখিয়ে দিচ্ছে। আর্মির যেসব অফিসাররা এটাকে সমর্থন করছেন, তারা মাথায় রাখবেন, আওয়ামী লীগে কিন্তু সব মানে ভাবাদর্শের অফিসাররাই কিন্তু আছেন। আজকে যাদেরকে আপনি পানিশমেন্ট দিচ্ছেন, পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করছেন, তারা বা তাদের যারা অনুসারী, তারা যে কালকে আপনাকে পানিশমেন্ট দিবে না। কারণ এই ইউনূস কিন্তু ৫০ বছর থাকবে না। আপনি যদি আশা করে থাকেন, কিছু বলার নাই। ৫০ বছর ইউনূস কিভাবে থাকবে? মানে কত বড় মাথা নষ্ট হলে, মাথায় দেখেন কি পরিমাণ মানে একেবারে কোনো কাজ করে না। নিজের বয়স কত সেটাও তো একটু হিসাব রাখা উচিত ছিল। আর কোন পাগল, উন্মাদ উনাকে এই কথাটা বলবে যে, "আপনি আরো ৫০ বছর ক্ষমতায় থাকেন বলেন তো?" আমাকেও তো বলা সম্ভব না কারো। মানে এটাও তো একটা অলীক স্বপ্ন মনে হবে। সব মিলিয়ে একটা ফ্রাস্ট্রেশন সবার মাঝে, শুধু যে ইউনূস বিরোধী শিবিরে না, কিন্তু শিবিরের মধ্যে ফ্রাস্ট্রেশন গুলা খুব প্রকাশ হচ্ছে। এখন প্রকাশ হচ্ছে যে দলটা, আপনি দেখেন সর্বশেষ গোপালগঞ্জে, গোপালগঞ্জে যে দলের নেতারা সেনাবাহিনীর গাড়ির ভেতর করে, স্বাধীনতার ভেতর করে পালিয়ে আসলো, এরপর আর কিন্তু সেনাবাহিনী তাদের কোনো প্রশ্রয় পাচ্ছে না, আশ্রয় পাচ্ছে না। না, তারা কিন্তু ঈদের একটা ঘোষণাও দিয়েছিলেন ওনারা। আমরা সেটা বলেছিলাম যে ওনারা এই দায়ের মানে থাকবেন না এদের সাথে। মানে এইটা প্রোটেকশনটা আর দিবেন না। বা এর আগে যেটা দিয়েছেন সেনাবাহিনীকে যে পরিমাণ অসম্মান করা হয়েছে, আমি আমার এই জীবনে আমি কখনো এরকম সেনাবাহিনীকে নিয়ে এত তুচ্ছ-তাচ্ছিল্য, এত হাসি তামাশা আ এবং বকে যাওয়া ছেলেগুলো যেভাবে বলছিল আমি কখনো শুনি নাই। আর সর্বশেষ যেটা হয়েছে সিভিল লাইনে তাদেরকে গ্রেফতারি পরোয়ানা। আ তো এটা মানে তারা কেন এত নির্লিপ্ত হয়ে আছেন এটা তো আমরা বলেই যাচ্ছি। বলার পরও আ আমি জানি না যে শেষ পর্যন্ত এই মানে ২ পক্ষে আসলে কি এমন সমঝোতা, একটা হচ্ছে জাতিসংঘের বিষয়টা আমরা জানি। ভলকার তুর্ক নিজেই তিনি বলেছেন এই ৳২ ডলারের জন্য $২ লোভে আজকে বাংলাদেশটাকে তারা আ যেখানে নিয়ে যাচ্ছেন, তো ডলার তো ইনকাম করবেন সেটা কত ডলার খুব বেশি যে তা কিন্তু না। সেটা তো আমরা জানি। তবে হ্যাঁ, সবচেয়ে আমাদের মতন সস্তায় পাওয়া যায়, আমাদের সবচেয়ে সস্তায় পাওয়া যায় বলে তারা নেই। হ্যাঁ, কিন্তু যেটা হয় এই সেনা কর্মকর্তাদের যারা সন্তান-সন্ততি তারা কিন্তু এই দেশটাতে থাকবে। তা আপনি ধরেন $১,০০,০০০ বা $১,০০,০০০ ডলারের বিনিময়ে আপনার সন্তান-সন্ততি বা পরবর্তীতে যে প্রজন্ম আপনার আসবে, তাদেরকে আপনি কোন বাংলাদেশে রেখে যাচ্ছেন? বাংলাদেশের এখন যে পরিস্থিতি, এটা তাদেরকেও চিন্তা করা উচিত যে আপনি মারা যাবেন, আপনার ইয়েটা কি এখানেই শেষ হয়ে যাবে? আপনার তো উত্তরাধিকারীরা থাকবেন এদেশে, তাই না? আত্মীয়স্বজনরা, আপনি একা একজন সেনা কর্মকর্তা, আপনার তো আত্মীয়স্বজন আছে প্রচুর। ভাই, বোন, ফ্যামিলির অন্যান্য যারা আছেন। সে বাংলাদেশকে আজকে আপনি কোন পরিস্থিতিতে? এই যে শরিয়া আইন গণতন্ত্র নাই মানেটা কি? জুলাই সনদে যেখানে গণতন্ত্রের উল্লেখ নাই তার মানেটা কি? তাহলে কোন রাষ্ট্র ব্যবস্থায় তারা আসলে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছে? আপনি চিন্তা করেন, ইঙ্গিতটা খেয়াল করেন কিন্তু আপনি। বিএনপি যে এখানে সিগনেচার করলেন, উনারা কি পড়ে সিগনেচার করেছেন? বিএনপিও গণতন্ত্রের হয়তো জায়গা জানে, বিএনপি হয়তো জানে যেহেতু এটা আগামী পার্লামেন্টে কোনো পাস হবে না, এটা কন্টিনিউ করবে না, সে না, এখন উনি তার যদি ইলেকশনের পথে যেতে চায় সে শুধু।
বাট উনি যে সিগনেচার করেছেন, উনি কিন্তু সিগনেচার করেছেন। সিগনেচার করলে তার কিন্তু একটা দায় থাকে এটাকে পাস করবার জন্য। উনি সিগনেচার করলে হ্যাঁ, উনাকে এটা পাত্তাও দিলেন না। ঠিক আছে, সেটা পাত্তা দিলাম। উনি কিন্তু খেলো হয়ে গেলেন। উনি সেই গার্ডসটা কিন্তু দেখাতে পারলেন না। মানে বিএনপি নিজেকে এত বিশ্রীভাবে ইউজ করছে এবং ইউজ করার জন্যই কিন্তু আজ প্রতিটি ইউনিভার্সিটিতে শিবির জিতছে। আজকে ১৬ বছর বলি ১৫ বছর বলি বিএনপি তো একটা আন্দোলনে ছিল রাস্তায়, তাই না? প্রধান বিরোধী দল হিসেবে ছিল বা রাস্তায় আমরা তাদেরকে পেয়েছি। আজকে দেখেন সমস্ত এই আন্দোলনের যে মানে সাকসেস স্টোরি সেটা কাদের ঘরে লেখা হচ্ছে? সেটা কি বিএনপির ঘরে লেখা হচ্ছে? যারা লিখছে একদম, একদম। এবং তারা তার ফল পেতে শুরু করছে, সুফল কিন্তু পেতে শুরু করছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি শিবিরকে ভোট দেয় তার মানেটা কি? সেখানে তার আওয়ামী লীগ নাই। কাজে আমি কোনো কথা বলছি না। আছে বিএনপি আর শিবির। তার মানে কি বিএনপির প্রতি শিক্ষিত যারা ছেলেমেয়ে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। তার কারণ এটাই হচ্ছে বিএনপির চরিত্র। এই চরিত্রের কারণে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনার সেই জামাতের আমির এই পরিস্থিতিকে ইঙ্গিত করে বলছেন তারা জাতীয় নির্বাচনও দেখবেন। একটি স্টোরি। হ্যাঁ, তারা তো মানে প্রত্যাশা করছে কারণ বিএনপি এই এত মিথ্যাচার এবং এত লুটপাট, এত হত্যাকাণ্ড আমরা ৩২ও দেখেছি যে ৩২ ভাঙার পরে তাদের স্লোগান দিতে দেখেছি। যার ফলে সাধারণ মানুষ তো যত যাই বলেন লুটপাট, এই হত্যাকাণ্ড এগুলো তো মানুষ চায় না। কেউ চায় না আসলে। সাধারণ মানুষ কেন? আমি আপনি আমরা কি চাই? আমরা কেউ চাই না। সো ওরকম একটা গুন্ডা, পান্ডা, মাস্তান তাদেরকে কে ভোট দিবে? গুন্ডাদের যেখানে আওয়ামী লীগ নাই, তখন আপনি ভোট দিলে কাকে ভোট দিবেন? রুমা, আমরা শেষ করব। আপনি একটু বলবেন এই যে পরিস্থিতিটা বাংলাদেশের, এই যে সনদকে কেন্দ্র করে, স্বাক্ষরকে কেন্দ্র করে যে পরিস্থিতি দাঁড়ালো, সংসদ নেই, কোনো কিছু নেই, রাষ্ট্রপতি কি করতে পারেন এখানে? রাষ্ট্রপতি আমি আসলে যেহেতু উনার সঙ্গে তো আমার কোনো যোগাযোগ নেই। কাজেই উনার পরিস্থিতি আমরা অনুমান করতে পারছি। কিন্তু উনার পরিস্থিতি সম্পর্কে আসলে সম্যক ধারণা নাই। অনুমান যেটা করতে পারছি আমরা জানি আসলে রাষ্ট্রপতি এককভাবে আসলে কতটা করতে পারেন। তিনি কিন্তু এখান থেকে যে পাস করে তার কাছে দিবেন সে সেখানে সিগনেচার করবেন। আমাদের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির আসলে ওই অর্থ তেমন ক্ষমতা কিন্তু থাকে না। তারপরেও দেশের এই ক্রান্তি লগ্নে আমার কাছে মনে হয় মানে এখানে সেনাবাহিনীর এগিয়ে আসাটা বিশেষভাবে জরুরি। শুধু সেনাবাহিনী না, আমাদের ৩ বাহিনী। রাষ্ট্র কিন্তু অচল অবস্থা এবং রাষ্ট্র ধ্বংসের একদম দ্বারপ্রান্তে। এবং আমরা যেসব শুনতে পাচ্ছি যে রাষ্ট্রটাকে একটা কোম্পানির হাতে, একটা বিদেশি কোম্পানির হাতে বিক্রি করে দেয়া হচ্ছে। এবং এই দায়ভার আ আমাদের ৩ বাহিনী বলেন, দেশে যারা আছেন, সুশীল সমাজ বলেন, তারা কিন্তু কেউ দায় এড়াতে পারবেন না। সো রাষ্ট্রপতিকে সবার আসলে সাহায্য করা উচিত। আমি এটা বলব। যে তাকে সবার মানে তিনি যেন কাজ করতে পারেন, তিনি যেন এখানে একটা ব্যবস্থা গ্রহণ করতে পারেন, আ সেই হিসেবে তাকে বাকি সবার আসলে সাহায্য করা উচিত, পাশে দাঁড়ানো উচিত। দেশের স্বার্থে। সবার আগে পাশে দাঁড়াতে হবে কিন্তু ৩ বাহিনীর প্রধানকে। আমি সেটাই বলছি যে তাদেরকে আসলে দাঁড়াতে হবে। এবং যদি ৩ বাহিনীর প্রধান দাঁড়ান তাহলে আমার মনে হয় যে দেশের এই অচল অবস্থা আমার মনে হয় দূর করা সম্ভব। আর আওয়ামী লীগকে কি সব হিসাবের বাইরে ফেলে দিল তারা? উনারা হিসেবে বাইরে ফেললে কি না ফেললে কি? উনাদেরকে আসলে একটু পাত্তাও দিচ্ছি না। আমি তো জুলাই শরৎকে বলছি যে মুড়ি মুরকির ঠোঙা। এই ঠোঙার বাইরে আমার কাছে আর কিছুই না। উনারা উনারা মোটেও পাত্তা দিচ্ছে না ব্যাপারটা তা না। উনারা তো আওয়ামী লীগের ভয় উনাদের জান প্রাণ দেখেন না, মানে মরে যাওয়ার মতো অবস্থা। সব জায়গায় শুধু আওয়ামী লীগ দেখে, জয় বাংলা দেখে। ঘরে থাকতে পারে না, ভয় কাঁপতে থাকে। একা, একা বের হতে পারে না। আপনি এনসিপির কোন লিডার কি একা, একা বের হবে ঢাকা শহরে? বাংলাদেশের কোন জায়গায়? আপনি আমাকে এইটা বলেন। উনাদের একজন আসিফ নজরুল একটু বেরোক না, আমরা একটু দেখি। গোপালগঞ্জ যাবার দরকার নাই। বাকি ৬৩ টা জেলায় যাক তো পাহারা ছাড়া। গোপালগঞ্জ আমি বাদই দিচ্ছি। যেকোনো একজন একটু বের হোক তো পাহারা ছাড়া, পুলিশ প্রহরা ছাড়া, আর্মি প্রহরা ছাড়া একটু দেখি। তো কাজেই উনারা সারা বাংলাদেশে উনার জয় বাংলার ভয়ে অ্যাকচুয়ালি এই যে জুলাই সনদ বলেন পাগলামি শুরু করে দিয়েছে রীতিমতো। এগুলো কিন্তু পাগলামি করছে। এবং ঘরে যে তাদের আগুন লেগেছে, অবিশ্বাসের আগুন, এনসিপি নেতারা যখন বলেন এরা সবাই সেফ এক্সিট তৈরি করছে,
এরা সবাই দুর্নীতিতে নিমজ্জিত। আবার এনসিপির 2 নেতা যারা এখন ক্যাবিনেটে আছেন, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ। কেন আপনি যে মাহফুজ আলমের দেখেন নাই বক্তব্য? মাহফুজ আলম কি বলছে? সেই তো নানা ধরনের এখন কিন্তু সে মুখ খুলতে শুরু করেছে। এবং আপনার কাছে ভিডিওটা আছে কিনা? যিনি উনি কিন্তু একটা স্ট্যাটাসে দিয়েছিলেন মবক্রেসি শব্দটা। আজকে বাংলাদেশে ঘুরে ফিরে ওই শব্দের ভিতরে নিয়ে যাওয়ার সুযোগ, নিয়ে যাওয়ার সম্ভব হয়েছে। এটা আমাদের ব্যর্থতা, আমি স্বীকার করি। আমরা যে মবক্রেসির কথা বলেছি শেষ পর্যন্ত সজীব ওয়াজেদ জয়ের বয়ানে কিন্তু মাহফুজ আলম সেটা স্বীকার করেছেন এবং তারা তাদের ব্যর্থতা স্বীকার করছেন। এবং মাহফুজ আলমকে মোহাম্মদ ইউনূস পরিচয় করে দিয়েছিলেন মাস্টার মাইন্ড হিসেবে। আমরা বোধহয় ভুলে যাইনি, রাইট? আমাদের মনে আছে। তো সেখান থেকেও কিন্তু এখন কথা আসছে এবং হেফাজত জামাতের ভিতরে যে সংঘাত, আমরা বাড়ি ভাই গতকাল একটা মসজিদে উত্তরা 12 নম্বর সেক্টরের একটা মসজিদের ইমাম খুতবার সময় উনি জামাতের রাজনীতি যে আসলে সঠিক ইসলামের পথের না, এই খুতবা পাঠ করছিলেন, আপনি বোধহয় জানেন। এবং সেটা নিয়ে তাকে যে একটা নোটিশ দেওয়া হয়েছে সেটা উনি ছিঁড়ে ফেলেছেন, সেই ভিডিওটা আমরা দেখেছি। সো জামায়াতের রাজনীতি নিয়ে, যার ফলে আমি আসলে খুব একটা যে শঙ্কিত তা কিন্তু না। ওনারা ইউনিভার্সিটিগুলোতে জয়লাভ করেছে কারণ শিবিরের যে ছেলেদেরকে তারা আসলে নমিনেশন দিয়েছে দেখে বেছে তারা এই নির্বাচনের জন্যই প্রস্তুতি নিয়েছে বিগত লম্বা সময় ধরে, এবং তারা ছাত্রলীগের আড়ালেই লুকিয়েছিল। তারা আসলে আমাদের সংগঠনের দ্বারা, আমাদের যে ভাবধারা, তাদের চরিত্রটা আসলে ছাত্রলীগের ভাবধারায় গড়ে উঠেছে। এটা ঠিক শিবির না। এদের স্মার্টনেস দেখবেন সব ছাত্রলীগের ছেলেদের মতন, এদের চাল চলন দেখবেন ছাত্রলীগের ছেলেদের মতো, এদের চেহারা ছবিও ছাত্রলীগের ছেলেদের মতন। ওনারা অনেকে ছাত্রলীগে ছিল তো, চুপচাপ করেছিল। কাজে শিবিরের যে প্রকৃত চেহারা সেটা কিন্তু এখন পর্যন্ত বের হয় নাই। শিবিরের প্রকৃত চেহারা তো আমরা জানি, রকেটে দেয়, তাই না? রকেটে মেরে ফেলে ধরে। এবং তারা মানে এটা হচ্ছে তাদের কাছে খুব নর্মাল যে আমার বিশ্বাসে যে মানে, এবং তারা মনে করে যে এখানে কতল করে দেওয়াটা হচ্ছে জায়েজ, এখানে কোনো রকম পাপ নাই। কাজেই যে কোনো মানুষকে তারা খুন করে ফেলতে পারে তাকে যদি তার ব্যারিয়ার মনে হয়। তো সেই শিবিরের চেহারাটা এরা আরো কিছুদিন ভদ্র থাকবে কারণ এদের ধান্দা তো আসলে শরিয়া আইন কায়েম করা, বাংলাদেশের রাষ্ট্রের দখল নেয়া। যার ফলে এই মানে আমার মনে হয় যে বিএনপিও তাদের এই অতীতগুলো তুলে ধরবে যখন মনে হবে যে আসলে নির্বাচনে তারা মুখোমুখি। আর আমাদের তো আসলে আওয়ামী লীগের ভোটের সাথে শিবিরের বা বিএনপির কোনো কনফ্লিক্ট নাই, আমাদের ভোট ফিক্সড। নাম্বার 1, আমাদের ধরেন 45 থেকে 50% ভোট ফিক্সড, এটা আমাদেরই। আর মানুষ তো 5ই আগস্টের পর থেকে দেখছে, তার আগে 15 বছর দেখেছে। সো মানুষ যে বিচার বিবেচনা করবে যে ফ্লোটিং ভোটগুলো থাকে সেগুলো আমাদের। কাজেই আমি আসলে খুব এগুলো নিয়ে খুব মানে চিন্তাও করছি না আমাদেরকে কে পাত্তা দিচ্ছে না দিচ্ছে, বা এই নির্বাচন নিয়েও কোনো কিছু নেই। জামাতের আরেকটা চেহারা প্রকাশ পেয়েছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে। জামাতের এক নেতার একটা বক্তব্য যে দেশ ছাড়া আওয়ামী লীগ নেতাদের ফ্যামিলির উপর, স্ত্রীর উপর তাদের কি একটা অধিকার আছে বলতে চেয়েছে তারা। আমি আসলে এটা লক্ষ্য করিনি, এটা আমি একটু অবাক হচ্ছি না। কিন্তু আমি আসলে ধর্মীয় আইনের ভিতর যেতে চাচ্ছি না, শরিয়া আইনে যাচ্ছি না। তো ব্যাপারটা তো ওরকমই বাড়ি ভাই, আমরা তো জানি যে কোনো যুদ্ধে যদি আপনি জয়লাভ করেন, যদি মনে করেন, এবং বয়সটা অনেক গনিমতের মালের মতো। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে তার স্ত্রীটাকে আপনার তখন গনিমতের মাল হয়ে যায়। সো এখন যদি বাংলাদেশের সাধারণ যারা নাগরিক আছেন তারা যদি এই বাংলাদেশটা চান, যে কথাগুলো বলছেন এবং যে কথাগুলো কিন্তু শিবিরটা বলছে, জামাত শিবির কিন্তু বলছে না, তারা কিন্তু একটা খুব মানে নিজেদেরকে চেঞ্জ করা, আপনি দেখেন না তাদের লোগো চেঞ্জ হয়ে গেছে, এটা বিশাল ব্যাপার। কিন্তু মানে তারা ক্ষমতা যাওয়ার জন্য কি না করতে পারে। তাদের এই যে ডক্টর শফিক, জামাতের যিনি আমির, উনি জাসদ করতেন, উনি জাসদ করে একদম জাসদ থেকে উনি সিলেট মেডিকেলের সরাসরি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট হয়ে গেলেন। এটা কি সম্ভব? তার মানে কি সে আসলে জাসদের ভিতরে লুকিয়ে ছিল, সে শিবিরে ছিল।
যেটা আমাদের এখন যারা বলছে যে শিবিরের ছাত্রলীগের যারা লুকায় টুকায় ছিল আর কি, তারাও সেম। কাজেই ওনাদের মানে এই যে গণিমতের মালের কথা বলছেন, এটাই হচ্ছে তারা আসল আর কি, দু একজন মুখ ফসকে বলে ফেলছে, এটাই তাদের আসল চেহারা। হ্যাঁ, মুখ ফসকে বলে ফেলছে। অনেক ধন্যবাদ রুমা। সামনের দিনগুলোতে আমাদের সবাইকে অনেক সতর্ক থাকতে হবে, আমাদের বারবার সামনে আসতে হবে, মানুষের সামনে কথা বলতে হবে, মানুষগুলো আমাদের, দেশটা আমাদের। ভালো থাকবেন। ধন্যবাদ বাড়ি ভাই। আজকে শেখ রাসেলের জন্মদিন, এবং একটা বিষয় যে মানে আমাদের চোখে, বয়সে তো শেখ রাসেল আমার থেকে অনেক বড়, কিন্তু সেই 10 বছরের ছোট্ট শিশুটি রয়ে গেছে আমাদের কাছে, এবং সেই নিষ্পাপ রাসেলের স্মৃতি বিজড়িত সেই 32 নম্বরটা আমাদের কাছে আর নাই, কিন্তু আমাদের বুকের ভেতরে আছে, হৃদয়ে আছে। জন্মদিনের শুভেচ্ছা শেখ রাসেলকে। যারা দেখছিলেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ রাসেলের জন্য আমাদের অনেক ভালোবাসা, অনেক দোয়া থাকলো। সবাই ভালো থাকবেন।